একটা নতুন দিন, একটা সুন্দর সকাল, আর আরও একটা নতুন গল্প। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বেশ কিছু কাজ পড়েছিল, সেগুলোকে করে নিয়ে স্নান পুজো সেরে ইভান বেরিয়ে গেছে স্কুলে। ইভানের বাবাও অফিস চলে গেছে। আমি এই তো রান্নাঘরে এসেছি রান্নাটা চাপিয়ে দেওয়ার জন্য। ভাতটা বসিয়ে দেবো, আর তারপরে যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ওই আর কি, যে সমস্ত সবজি বানাবো কাটা কুটি সব কিছু করে নেব। আর জানেন তো, আগের দিন ইন্ডিয়া থেকে বেশ কিছু জিনিস আনিয়েছি, সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই কদিন ধরে বেশ ভালো রোদ উঠছে বলে আমি আবার পুজোতে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো অল্প অল্প করে রোদে দিচ্ছি। তারপর ভাঁজ করে জায়গা মতো তুলে দিতে হবে। যদিও বেশ কিছু শাড়ি এখনও পরবো, মানে ওই তো লক্ষ্মী পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, সমস্ত বন্ধুদের বাড়ি যাওয়া আসা করার থাকে, নিজেরাও বাড়িতে পরে একটু আনন্দ করতে ভালোই লাগে। তো এইগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুটো পিঠি ভালোভাবে একটু গরম হয়ে যায়। ছোটোবেলায় তো ঠাকুমাকে দেখতাম ভাদ্র মাসে এইরকমভাবে যে রোদ উঠতো, রোদের মধ্যে ছাদেতে কাপড় জামা সমস্ত কিছু বাক্স থেকে বের করে রোদে দিতে। তাই ওই অভ্যাসটাই রয়ে গেছে বলতে পারেন। আমিও আবার পুজোতে যে সমস্ত জিনিসগুলো পরেছি সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। দাঁড়ান, তার আগে ইন্ডিয়া থেকে কী কী আনিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। আসলে ইন্ডিয়াতে কেউ গেলে কিছু অল্প জিনিস কাউকে বললে তারা এনে দেন। আবার সুবিধা অসুবিধা অনুযায়ী খুব বেশি জিনিস তো আনানোও যায় না, খুব প্রয়োজনীয় জিনিসগুলোই তার জন্য আনাই। এই তো এক প্যাকেট ঘি আনিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনিয়েছি, আর আনিয়েছি একটু গরম মশলা। আসলে ঘি এখানে পাওয়া যায়, তবে ওই যে আমাদের দেশের যে গাওয়া ঘি, সেটা গরম ভাত দিয়ে মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। তার যেন একটা অন্যরকম স্বাদ আছে, তার জন্য ওই এক প্যাকেট ঘিও আনিয়েছি। আর দেখুন, জেঠিমা পাঠিয়েছে আলতা সিঁদুর। কি সুন্দর না? আসলে মায়েরা বোধহয় এরকমই হয়। আমি তো প্রত্যেক বছর একটা করে গুঁড়ো সিঁদুর আনাই বা বন্ধুরা দেয়, তবে এবছরে বলেছিলাম জেঠিমা তো মায়ের মতোই হয়, তার জন্য আমি একটা বলেছিলাম, উনি আবার নিজে থেকে আরও একটা দিয়ে আমাকে পাঠিয়েছে। কি ভালো লাগছে জানেন তো। আসলে এই যে দেশীয় জিনিসগুলো এখানে খুব চড়া দামে কিনতে হয়, আবার কিছু কিছু জায়গায় তো পাওয়াও যায় না। যাই হোক, পেয়ে বেশ ভালো লাগছে। আমি তো আমার মাকেও ফোন করে বলছিলাম, জানো মা, তুমি আফসোস করছিলে যে প্রত্যেক বছর দশমীতে তোকে একটু আলতা সিঁদুর দিতে পারি না, এখানে দেখো জেঠিমা আমার জন্য পাঠিয়েছে। আর আনিয়েছি এই স্টেনলেস স্টিলের কড়াটা। কি সুন্দর দেখতে, তাই না? আমার না অনেক দিনের ইচ্ছা ছিল জানেন তো এই কড়াটা কেনার জন্য, তো সময়ও হয়ে উঠছিল না, সুযোগও হয়ে উঠছিল না, তার জন্য আর কেনাও হচ্ছিল না। অনেক দিন পরে ইভানের বাবাইকে বললাম যে যদি দাদা আনতে পারে তাহলে একবার জিজ্ঞাসা করে দেখো, আমাকে যদি এনে দেয় তাহলে আমি অর্ডার করব। তো দাদা বললো, আমি তো একদম ফাঁকা হাতেই যাচ্ছি, তোমার যা যা ইচ্ছা তুমি অর্ডার করে দিতে পারো। তার জন্যই বলতে পারেন অনেকটা সাহস করেই কড়াটা আনিয়েছি। যাই হোক, এই তো আমি এখন সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি। আজকে করব বিনস দিয়ে আলু দিয়ে একটু পোস্ত। আজকে আমাদের নিরামিষই রান্না হয়, তার জন্য মানে ওই বৃহস্পতিবার বা মঙ্গলবার এগুলোতে চেষ্টা করি নিরামিষ খাওয়ার জন্য। মাঝে মধ্যে হয়তো অল্প একটু পেঁয়াজ খেয়ে ফেলা হয়, তবে মঙ্গলবারটা আমি খুব একটা মানে পেঁয়াজ করিই না বলতে পারেন, অ্যাভয়েড করি। তারপরে তো পুজোর দিনগুলো আছেই, সেই সমস্ত দিনে নিরামিষ তরকারিগুলো এত সুন্দর খেতে হয়। বা পুজোর ভোগ বলুন, যে সমস্ত ফুলকপি আলুর তরকারি হয়, পুজোতে যে মুগ ডাল হয়, সেগুলো কিন্তু ভারী সুন্দর খেতে হয়, তাই না? যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিনস আলু অল্প অল্প করে কেটে নিয়েছি। আর কি বলুন তো, বরবটি দিয়ে পোস্ত খেতে ভালো লাগে, তবে এখানে আসার পর তো খুব বেশি বরবটি পাই না, তাই বিনস দিয়ে একদিন করেছিলাম, দেখলাম ভারী সুন্দর খেতে হয়েছে। সেই থেকে আমি মাঝে মধ্যেই পোস্ত করলে বিনস দিয়ে করার চেষ্টা করি। একটু সবুজ জিনিসপত্র ইভানও খেতে পারে, আর আমি পোস্ততে খুব একটা বেশি ঝালও দিই না। শুধু পোস্ত বলে নয়, মানে কোনো তরকারিতেই ইভান হওয়ার পর থেকে খুব বেশি ঝাল মশলা দেওয়া হয় না,
যাতে ও আমাদের তরকারিগুলো খেতে পারে। এখন আস্তে আস্তে ও মোটামুটি খেতে সমস্ত কিছুই শিখে গেছে, আর আমিও একটু কম ঝাল দিয়ে রান্না করে ওকে সমস্ত কিছু আমাদের খাবার দাবারই খাওয়ানো করাই, যাতে ওর মানে কোনো জায়গায় গিয়ে অসুবিধা না হয়। আর এখন তো মাঝে মধ্যে বেশ মানে মুখরোচক খাবার দাবার খেতেও চায়, ভালোবাসে। আরও একটা কি জিনিস বলুন তো, আমরা তো বাঙালি বাবা মা, তাই ছোটোবেলা থেকে যে সমস্ত খাবার দাবার আদব কায়দায় বড় হয়েছি বা যেরকম রান্নাপাতি শিখেছি সব কিছুই তো আমাদের দেশীয়, তাই দেশিভাবেই সমস্ত কিছু করার চেষ্টা করি। আর ও যেহেতু আমাদের বাড়িতে যেগুলো দেখে সেগুলোই শেখে, তাই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু ও একটু বাঙালির যে তেল মশলা দেওয়া খাবার দাবার, হলুদ নুন মুখরোচক খাবার দাবার, সেগুলোই পছন্দ করে। দূর থেকে প্রবাসের জীবনটা দেখে একটু সহজ সরল মনে হলেও যখন থাকতে শুরু করি এখানের জিনিসগুলো একদম ভালো লাগে না সেটা বলবো না, ভালো তো লাগে। তবে এই যে এত বছর দেশে কাটানো, দেশীয় সবজি, দেশীয় স্ট্রিট ফুড, এগুলোর প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা ইমোশান আছে। এগুলো কোথাও দেখতে পেলেই আমি তো ছুটতে গিয়ে কিনে নিই। যেমন ধরুন বিউলির ডাল পোস্ত, ঝিঙে আলু পোস্ত, পোস্তরই কত রকম ভ্যারাইটি হয় না আমাদের দেশে, যাতেই পোস্ত দেওয়া হয় তারটাই মনে হয় যেন কি সুন্দর খেতে হয়ে গেছে। যাই হোক চলুন, পোস্তর গল্প করতে করতে এদিকে আমার পোস্ত মোটামুটি রেডি হয়ে গেছে, আর অল্প একটু বিউলির ডালও করেছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন তুমি তো একটাই রান্না দেখাও। আসলে কি বলুন তো, রান্না তো অনেক রকমই হয়, তবে সব কিছু না রেকর্ড করে উঠতে পারি না। আর বলতে পারেন যে মানে এত রকম রান্না, সেগুলোকে কোটা বাটা আবার রেডি করা আমি পেরেও উঠি না। তার জন্য যতটুকু পারি ততটুকুই করি। আবার ধরুন এখানে তো দুজনের সংসার, মানে খাবার মধ্যে আড়াইটে মানুষ, আমি, ইভানের পাপা আর ইভান। তো ইভান আর কতটুকু খায়, তো মাঝে মধ্যেই কী হয় কিছু কিছু তরকারি একটু বেশি হয়ে যায়, থেকে যায়, তো পরের দিনকে আর সেগুলো করতে লাগে না, একটা রান্না করলেই হয়ে যায়। তার জন্য ওই যতটুকু ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এই তো আমার পোস্তর তরকারি একদম ঝটপট করে রেডি হয়ে গেছে। একটু মাখাই করেছি, বিউলির ডাল করেছি, আর তার সঙ্গে রেখেছি একটু বেগুন ভাজা। ইভান আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আমি আগে একটু মানে বেগুন দু চোখে দেখতে পারতাম না, এখানে আসার পর কি হয়েছে জানি না, এখানে বেগুন ভাজা খেতেও আমার বেশ ভালো লাগে। সমস্ত কাজকর্ম রান্নার মিটিয়ে নিয়েছি, আর গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিয়েছি। আমি ভেবে রেখেছি এই যে নতুন কড়াটা আনিয়েছি, এটার মধ্যে ঠাকুরের জন্য বেশ কিছুটা নাড়ু বানাবো। তো নতুন কড়াটা বলে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরেই নাড়ুটা বানাবো। আসলে কি বলুন তো, আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার বাড়িতে কালী পুজোর দিনে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, তো তাই ভাবলাম যে এখানে তো ওরকমভাবে মানে ধানের লক্ষ্মী নেই, তো আমরা বাড়িতেই মোটামুটি ঠাকুরের যে পুজো করি তাতে একটু নিজে হাতে নাড়ু বানিয়ে খাবো। আপনাদের যাদের যাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে তারা অনেকেই বলেছেন যে তোমরা লক্ষ্মী পুজোর একটা ব্লগ দিও। আসলে আমার এই বাড়িতে নমো করেই লক্ষ্মী পুজোটা সেরে নিয়েছি, তবে আমাদের কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজোটা করব ভাবছি সেই লক্ষ্মী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালোও লাগবে। যাই হোক দেখুন, ওই তো কড়াটা ধুয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু নারকেল ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো দিয়েই আজকে নাড়ু বানাবো। আসলে একটা গোটা নারকেল নাড়ু না বানালে বা কোনো কিছু রান্না না করলে তো খাওয়া হয় না আমাদের দুজনের মধ্যে, তো বেশি দিন রেখে দিলেও পচে যায়। তার জন্য আমাদের এখানে তো অনেক দিদিরা আছে, দিদিদের থেকে অনেক কিছু শিখি। তো ওখানেই একটা সাউথ ইন্ডিয়ান দিদি ছিলেন, আর আপনারা তো সকলেই জানেন যে দক্ষিণ ভারতের সমস্ত কিছুতেই নারকেলের ব্যবহারটা কিন্তু খুব বেশি। নারকেল আর কারি পাতা দিয়ে ওনারা এত সুন্দর সুন্দর রান্না করতে পারেন বা ফোড়ন হিসাবে ব্যবহার করেন যে খুব ভালো লাগে। তো উনিই আমাকে বলেছিলেন যে মমিতা, নারকেল যখন আনবে একটু বেশি করে আনলেও কোনো ক্ষতি নেই, নারকেলকে যদি তুমি ছোট করে কেটে ফ্রোজেন করে রেখে দাও, নারকেল অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো ওনার থেকেই শিখেছি এইভাবে ফ্রোজেন করে নারকেল রেখে দেওয়া। প্রত্যেকবারে যখন নারকেল আনা হয় তখন দুটো করে আনা হয়, আর আমি এরকম ছোট ছোট করে কেটে তারপরে এরকম ফ্রোজেন করে রেখে দিই। আর সত্যি জানেন তো, আমি অনেকবার নাড়ু করে দেখেছি, একদম খুব সুন্দর খেতেও হয়, আর একটু টেস্টেও চেঞ্জ হয় না। মানে রান্নাবাটি করুন বা চিংড়ি মাছের মালাইকারি, যখন আপনার দরকার আপনি এই ফ্রোজেন টুকরো একটু বের করে নিয়ে করে দেখবেন, ভীষণ ভালো হয়। জানেন তো, আমার শ্বশুরবাড়িতে দুটো নারকেল গাছ আছে, প্রচুর নারকেল হয়। ছোটোবেলাতে আমার বাড়ির উঠোনের পাশে একটা বড় পুকুর ছিল, আর পুকুরের পাশ দিয়ে অনেক নারকেল গাছ ছিল। তাই আমরা না নারকেলের জন্য মানে নারকেল নাড়ু খাবার জন্য বা নারকেল খাওয়ার জন্য
খুব বেশি যে উৎসুক হয়ে থাকতাম সেরকম নয়, এখানে আসার পরেই বলতে পারেন নারকেল খেতে ভীষণ ভালো লাগে। ওই যে বলে না যে হেলায় ফেলায় নষ্ট করে, আমার মানে অবস্থাটাও সেরকমই বলতে পারেন। যখন পেতাম তখন মনে হয় ধুর নারকেলকে খাবে, আর এখন পাই না বলে সবসময় মনে হয় নারকেল পেলে একটু নাড়ু করব, একটু চিংড়ি মাছের মালাইকারি করব, নারকেল মুড়ি দিয়ে ঝালমুড়ি মেখে খাবো। আপনারা জানেন কি না জানি না, বর্ধমানের দিকে যখন ট্রেনে করে যাওয়া হয় বা অন্যান্য ট্রেনেতেও দেখবেন ঝালমুড়ির সঙ্গে একটা লম্বা পাতলা করে কাটা নারকেল দেয়, কি ভালো লাগে ওটা খেতে। আমি যখন বোলপুরে যেতাম, মানে আমার মামা শ্বশুর বাড়ি বোলপুরে, তো সেখানে যাওয়ার সময় ইভানের পাপাই প্রত্যেকবার আমাকে এরকম ঝালমুড়ি খাওয়াতো। যদিও খুব বেশিবার গেছি সেটা বলবো না, কিন্তু কেন জানি না ওই বর্ধমানের ঝালমুড়ির যে টা আছে সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ইভানের পাপাই নাকি ছোটোবেলা থেকে যখনই মামার বাড়ি যেত তখনই ওখানে কিনে খেত, মানে মা বাবা সবাই ওকে কিনে দিত। সেই থেকে ওরও একটা অভ্যাস, ও মামার বাড়ি গেলেই ওরকম খায়। আর আমিও এখন ওর মতোই হয়ে গেছি, মামা শ্বশুর বাড়ি গেলেই আমি ঝালমুড়ি খেতে খেতে চাই। তো যাই হোক, এই তো নারকেলটা ছাই মেরে নিয়েছি, এবার কড়া থেকে ঢেলে নিচ্ছি। অল্প একটু মানে ঠান্ডা হয়ে গেলে তারপর হাতে ঘি দিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব। ইভান গেছে আবার স্কুলে, একটু পরে ওকে আবার স্কুল থেকে আনতেও যেতে হবে। ইভানের পাপাই থাকলে বা অফিস থেকে যদি ফোন করে বলে যে আজকে আমি ওকে নিয়ে ফিরবো, তাহলে অতটা টেনশন থাকে না। কিন্তু আজকে আমাকে মেসেজ করে বলেই দিয়েছে যে আমার মিটিং আছে, আমি ওকে নিতে পারবো না, তুমি ওকে স্কুল থেকে পিক করে নিও। তো তার জন্যই তাড়াহুড়ো করেই বলতে পারেন নাড়ুগুলো করছি। আর আজকে বেশ ভালো রোদও উঠেছে, দেখতে পাচ্ছেন জানলা দিয়ে এত রোদ এসেছে, রোদে বসে বসে শীতের নাড়ু করতেও বেশ ভালোই লাগছে। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র।